দেয় আমাদেরকে। আমাদের প্রিয়জন যখন আমাদের ছেড়ে চলে যান, আমাদের প্রচন্ড কষ্ট হয়। কারণ যে ভগবান শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, তিনি তো খুব উচ্চ স্তরের আধ্যাত্ম বিজ্ঞানী, সেটা আমরা কেউ ঠিক বুঝতে পারি না। যারা বোঝার তারা বোঝেন, সবাই তো আমরা বুঝতে পারি না। তো আত্মা কিন্তু ওই শরীরের আশপাশে ঘোরাফেরা করে। 40,000 কাঁকড়া বিছে যদি একসঙ্গে একটা মানুষ করে, ঠিক যে যন্ত্রণা পাওয়া যায়, যেই প্রাণবায়ু বেরিয়ে গেল, হয়তো চোখ দিয়ে কি মুখ দিয়ে কি ব্রহ্মরন্ধ্র দিয়েও হয়, যারা সাধক যোগী। আমরা যখন মহারাজের সাথে এর আগে 2টা এপিসোড করেছিলাম, তো অনেকেই বলেছিলেন যে মহারাজকে আর একবার আনার জন্য। মহারাজ কিন্তু আজকে আমার সামনে রয়েছেন। আজকে আমরা মহারাজের থেকে একটা আলাদা বিষয় জানবো। এরপরেও কিন্তু মহারাজের সাথে 2টা এপিসোড আসবে। মহারাজ আমার সামনে রয়েছেন। আজকে জানবো মৃত্যুর পরে কি হয়। এবং মহারাজ আমাকে বলেছিলেন যে ওনার সাথে ঋতুপর্ণ ঘোষের সম্পর্ক ছিল, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিং এর শিকার হয়েছিল স্বপ্নদীপ, তার ব্যাপারেও কিন্তু মহারাজের থেকে আজকে জেনে নেব। মহারাজ আমার সামনে রয়েছে, বেশি সময় নষ্ট করব না, চলে যাব মহারাজের কাছে। বলুন কি ব্যাপার, ঋতুপর্ণ ঘোষের ব্যাপারটা কি বলুন। আমি আসছি ওই প্রসঙ্গে। আমার দীর্ঘ সাধন জীবনে আমরা যেমন জীবনকে উপলব্ধি করি, ঠিক তেমনি মৃত্যু তো পৃথিবীর আদিতম সত্য। যে কোনো মৃত্যুই দুঃখজনক, যে কোনো মৃত্যুই বেদনা বিধুর, কষ্ট দেয় আমাদেরকে। আমাদের প্রিয়জন যখন আমাদের ছেড়ে চলে যান, আমাদের প্রচন্ড কষ্ট হয়। এটাই স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে সেই মৃত্যুর শোক যন্ত্রণা আমরা ভুলেও যাই। ধরা যাক 1 বছর হয়ে গেছে, তখন আমরা একটু স্থিতিশীল হয়েছি। প্রথম 1 মাসে সে নেই, এটা খুব কষ্টের। তো প্রথমে মৃত্যুর পর কি হয় সেটাই আমরা যাই। গরুড় পুরাণ অনুযায়ী এটি বলা হয়ে থাকে, মৃত্যু তো দেহের হয়, আত্মার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। এটা আমরা সবাই কম বেশি জানি। 40,000 কাঁকড়া বিছে যদি একসঙ্গে একটা মানুষকে দংশন করে, ঠিক যে যন্ত্রণা পাওয়া যায় বা কল্পনা করা যায়, যে যন্ত্রণা একটা মানুষকে ভোগ করতে হয়, ঠিক ততটাই যন্ত্রণা মৃত্যুর সময় হয়। মৃত্যুকে ভয় পায় না এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। শুধু মানুষ নয়, যে কোনো জীবাত্মা মৃত্যুকে ভয় পায়। দেখবেন অনেকে বলে আমি মৃত্যুকেও ভয় পাই না। এটার মধ্যে 2টো পয়েন্ট থাকতে পারে। সেই মানুষটা হয়তো মৃত্যুকে এতটাই সে শক্তিশালী, শক্তি অর্জন করেছে, এই শুধুমাত্র যোগীরা বলতে পারবে, আধ্যাত্ম জগতের মানুষ বলতে পারবে যে আমি মৃত্যুকে ভয় পাই। কারণ যে ভগবান শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, তিনি তো খুব উচ্চ স্তরের আধ্যাত্ম বিজ্ঞানী। তিনি বলছেন যে মৃত্যু সে তো এই দরজা ও দরজা। জন্ম একটা দরজা হলে মৃত্যু ঠিক তার উল্টো দিকের দরজাটা, এক্সিট এন্ট্রান্স, ইন আউট, এত সহজ। তো আমরা সাধারণ মানুষরা তো শরীর নিয়ে বাঁচি, আমরা আমাদের শরীরকে ভীষণ ভালোবাসি। তো শরীরটা নেই মানে সে নেই, এটাই আমরা ধরি। তাই তার জন্য আমরা কান্নাকাটি করি, কষ্ট হয়, এইগুলো নিয়েই আমরা ভাবতে থাকি। অকাল্ট, উইচক্রাফটিজম সবসময় বলে, প্যাগানিজম, সেটানিজম, পাশ্চাত্যের যে যে দেবদেবীরা আছেন, মূলত হেকাটি, আইসিস, তারা সবসময় এই মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনের দেবদেবী, গডেস হেকাটি। অনেকটা মা কালীর সঙ্গে তার মিল আছে। মৃত্যুর যে ডেফিনেশন, সেটা অনেক বড়, অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। তো আমরা এই অনুভূতিটুকু আমাদের অনেকের, গরুড় পুরাণ যারা ফলো করেন, যারা পড়েছেন বা যারা ভবিষ্যতেও পড়বেন, তারা জানেন যে ওই 40,000 কাঁকড়া বিছে একসঙ্গে দংশন করলো, তাতে একটা মানুষের মৃত্যু হলো, স্বাভাবিক মৃত্যু। আমি অপঘাতে মৃত্যুর কথা বলছি না। এই মৃত্যুর পর কি হলো? যে কোনো জীবাত্মা সে বুঝতেই পারে না যে আমার মৃত্যু হয়েছে। সে তখন মনে করে যে আমি এখনো দেহের মধ্যেই রয়েছি। সে এত কনফিউজড হয়ে যায়, আমি কোথায় আছি, কি করছি, সেটাই সে জানে না। আচ্ছা।
যেই প্রাণবায়ু বেরিয়ে গেল, হয়তো চোখ দিয়ে কি মুখ দিয়ে কি ব্রহ্মরন্ধ্র দিয়েও হয়, যারা সাধক যোগী তাদের হয়, সাধারণত হার্ট অ্যাটাক বা এরকম হলে তো ঠিক বোঝা যায় না, কিন্তু বেরিয়ে যায় পায়ুদ্বার দিয়ে। অনেক রকম অনেকগুলো ছিদ্র আছে শরীরে, এক একটি দ্বার। তো সেটা আমরা কেউ ঠিক বুঝতে পারি না, যারা বোঝার তারা বোঝেন, সবাই তো আমরা বুঝতে পারি না। তো আত্মা কিন্তু ওই শরীরের আশপাশে ঘোরাফেরা করে। এটা কতক্ষণ মৃত্যু হওয়ার পর? মৃত্যু হওয়ার পর প্রায় 4-5 দিন, 4-5 দিন। কখনো কখনো এটা 21 দিন পর্যন্ত এক্সটেন্ডেড হয়। আমরা এই যে বলি না চেতনার স্তর উচ্চ করো, সাধু সন্ত বলে না যে তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, লোভ করো না। যিনি লোভী ব্যক্তি তার দেহের প্রতি সবচেয়ে লোভ। আমি ভালো সাজবো, ভালো খাবো, ভালো পড়বো, তার জন্য টাকা দরকার। তো যার আত্মা ওই রকম ভাবে ভাবিত হচ্ছে তার কিন্তু মৃত্যুর পরেও কষ্ট। এটা কোনো ভয় দেখানোর কথা নয় বা ভয় পাই, এখানে কেউ ছোট বাচ্চা নয় যে কেউ ভয় দেখালে ভয় পেয়ে যাবে। শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ, আমার গুরু মহারাজ, তাঁর যে বিখ্যাত বই মরণের পারে, সেখানে তিনি খুব সহজে ব্যাখ্যা করেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে পড়েওছেন, দেবযান প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অনবদ্য সৃষ্টি। তিনি নিজে প্ল্যানচেট করতে পারতেন, বিভিন্ন প্যারানর্মাল এন্টিটি তার কাছে আসতো, অ্যান্ড হি ওয়াজ আ ভেরি পাওয়ারফুল, কি বলবো, প্যারাসাইকোলজিস্ট অর অকাল্টিস্ট, অ্যাপার্ট ফ্রম তার যে সাহিত্যিক পরিচয়। তো এগুলো মানুষ খুব বেশি আলোচনার মধ্যে আনেননি, চর্চার মধ্যে আনেননি। এই পার্টগুলো আমাদের অজানা রয়ে গেছে, আমরা যতটুকু দেখছি ততটুকুই ভাবছি। তো আত্মা ওই অতটা, যার আত্মা খুব একটা পাওয়ারফুল নয়, একটু লোয়ার ক্যাটেগরির সোল, সে বুঝতেই পারছে না আমি কোথায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি। দেহটা ছেড়ে দিয়েছে তো, হ্যাঁ। দেহটা ছেড়ে দিয়েছে, সোল ঘুরে বেড়াচ্ছে তার বাড়ির আশপাশে, তার বডিটার আশপাশে, তার প্রিয় মানুষজনের কাছে, দেখছে ফ্যাল ফ্যাল করে, কিছু করতে পারছে না, ও নিজের কোনো কন্ট্রোল নেই। যে হয়তো স্ত্রী ছিল বা ভাই বোন দাদা দিদি মা বাবা তার কাছে এসে ঘুরে বেড়াচ্ছে। তো এই আমাদের এই যে ডাইমেনশন, ঠিক মৃত্যুর পর খুব কাছাকাছি 3-4টে ডাইমেনশন আছে। আচ্ছা। অকাল্টিজম এটা কে স্বীকার করে যে অনেকগুলো লোক আছে, লোক মানে রেলম, স্ফেয়ার, এক একটা ডাইমেনশন। তো পৃথিবীর আশপাশে অন্তত 4টি ডাইমেনশন আছে, এটাকে বলা হয় থাকে 4D। 5D 6D তে সব আধ্যাত্মিক ব্যক্তিত্বরা থাকেন। আচ্ছা। এবং এই যে প্যারামিটার, এই যে লেভেল, প্রেত লোকেও কিন্তু এতগুলোই ডাইমেনশন, মানে সব প্রেত সমান নয়। আর এই ধারণাটাও ভুল যে প্রেত মানেই খারাপ। ইটস আ মিডিয়াম অফ কমিউনিকেশন, আমার যোগাযোগের মাধ্যম। ধরা যাক একজন মানুষের জ্বর হয়েছে, যিনি ওই সাবজেক্টে পারদর্শী, সে বলবে কি তোমার জ্বর হয়েছে, তো ডাক্তারবাবুর কাছে যেতেই হবে না। এবার এর কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। সে জানে যে এই জিনিসটার সাথে এই অ্যালকেমিটা করলে ওর জ্বরটা কমানো যাবে। জ্বরটা হয়তো পুরোপুরি ভালো হবে না, কমানো যাবে, কমানো যায়। তো পৃথিবীতে এখন এরকম মানুষের সংখ্যা কম। সকলেই দাবি করেন যে আমি ম্যাজিক দেখাতে পারি। আমরা মানুষেরা তো ম্যাজিকে বিশ্বাসী, আমরা খাটুনিতে বিশ্বাসী, শর্টকাটে বিশ্বাসী। তো সোল কিন্তু ওই ঘুরে বেড়ায়, আস্তে আস্তে সে যেই আপার ডাইমেনশন গুলোতে যেতে থাকে, তার ব্যাড কর্মা গুড কর্মা, ব্যাড ডিডস গুড ডিডস। যে মানুষটা এই বাস্তব জীবনে খারাপ কাজ করেছে, সেই মানুষটা ওই ডাইমেনশনের বাইরে বেরোতেই পারে না। এবার বাংলায় একটা কথা আছে না, আমাদের ঝগড়াঝাটি হচ্ছে, তুই মর, আমার মরেও শান্তি নেই। দিস ওয়ার্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার মরেও শান্তি নেই। এটা কিন্তু সত্যি। আমরা অনেক সময় বলি আমার মরেও শান্তি হবে না। তোমার শান্তি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখলেন ফিজিক্যালি ওই কালো গাড়ি, ডেড বডি ক্যারিয়ার গেল, বলো হরি হরিবল, বলো হরি হরিবল, খই পয়সা ছড়াতে ছড়াতে চলে গেল, সাদা প্যান্ডেল হলো, সবাই ক্যাটারারকে ডাকলো, ফুলমালা পড়লো, আত্মীয় স্বজনরা টাটা বাই বাই হয়ে গেল, বললো আমার না ভীষণ কাজ আছে, আজ আমি ভীষণ ব্যস্ত, সব হয়ে গেল।
আসছি, যোগাযোগ রেখো, কথা হবে। আহ কি ভালো ছিল, ওনার মতন মানুষ হয় না। এই যা আমরা শুনি আগে, তারপর সে হয়তো পিএনপিসি চলে, যতদিন বেঁচে ছিল ভীষণ কৃপণ ছিল, কাউকে এক পয়সা দেয়নি, এই গল্পই তো হয়। তা আমরা তো প্রথমেই মালা পরিয়ে দেবো এসে। হুম। তো মালা টালা পরানোর পর যখন একটু মানে মানুষ একটু নিজের চৈতন্য জাগে, কনসিয়াসনেস যার যত বেশি সে তত হায়ার লেভেলে থাকে। খুব ভালো যেটা অকাল্টে বলা হয়ে থাকে যে হায়ার, মানে মোস্ট হায়ার লেভেল, যেটা গরুড় পুরাণেও তাই বলা হয়েছে, বিষ্ণু লোক, তন্ত্রশাস্ত্র বলে শিবলোক, ভগবত লোক, যে যেভাবে বলে, নামগুলো ভিন্ন ভিন্ন, রেলম গুলো একই। আপনি আমেরিকায় মারা গেলেও যা হবে, ইন্ডিয়াতে মারা গেলেও তাই হবে। এবং আপনি শ্রাদ্ধ শান্তি করুন বা না করুন, আপনার আত্মার মুক্তি হবে কোনো একটা সময়। শ্রাদ্ধ শান্তি করলে কি সেটা আগে হয়ে যায়? শ্রাদ্ধ শান্তি একটা প্রথা আমাদের সনাতন ধর্মে, এটা সবাই করে। এবারে এই যে সোলটা উপলব্ধি করলো যে সে মারা গেছে, তখন তার প্রচন্ড যন্ত্রণা হতে লাগলো, সে কাউকে কমিউনিকেট করতে পারছে না। আমার যে প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, এটা আমি কাউকে বলতে পারছি না, আমি যদি বোবা হই কি করব? আমি এরকম করতে থাকবো, তো আমাকে দেখে হাসবে লোকে, কারণ আই ক্যানট কমিউনিকেট, আমি কথা বলতে পারি না, বা আমার ভাষা কেউ বোঝে না। আমি জল খাবো এটা বোঝে না কেউ, কারণ আমি কথা বলতে পারি না। এবার আমি বাংলা বা ইংরেজি, বা ধরা যাক আপনি চলে গেছেন হয়তো ফিলাডেলফিয়ায় কিংবা ম্যানিলায়, ফিলিপিন্সে চলে গেছেন, সেখানে গিয়ে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি ইন্টারাক্ট করতে চাইছেন, দেখাচ্ছেন, দর্শক বন্ধুরা কি বুঝবেন? বুঝবেন। কেউ কেউ বুঝবেন যে জল খেতে চাইছে, বা জল খেতে চাইছে না ওয়াইন খেতে চাইছে, বুঝতে পারবেন কি বলছে এক্স্যাক্টলি। ধরা যাক কেউ মেডিসিন খাবে, এরকম ভাবে দেখাচ্ছে, কমিউনিকেট করতে পারছেন, তাহলে তার এই যে আপনি চাইছেন কথা বলতে, কিন্তু আপনি কথা বলতে পারছেন, এটা ট্রিমেন্ডাস কষ্ট সোলের। আচ্ছা, আপনি বললেন সেই না, সময় সে ফিরে ফিরে আসে আর কি। আপনি বললেন না লো ক্যাটাগরির সোল আর হাই ক্যাটাগরির সোল, এই ব্যাপারটা কি? মানে এই সোলের এই কষ্টটা তার কম আর কষ্টটা তার বেশি। কিন্তু এটা কেন, মানে লো ক্যাটাগরির সোলই বা কারা? লো ক্যাটাগরির সোল যারা এই জাগতিক পৃথিবীতে চুরি করেছে, বদমাইশি করেছে, গালাগালি করেছে, আচ্ছা। সাধু সন্ন্যাসীকে মেরেছে, পিটিয়েছে, হ্যাঁ, ভগবান নেই। ভগবানকে কেন দরকার? এত লোকজন কি বোকা আছে নাকি? আপনি একা ইন্টেলিজেন্ট আর সবাই বোকা? ঘন্টার পর ঘন্টা লক্ষ সোয়া লক্ষ জব করে যাচ্ছে, কিসের আশা? ধ্যান করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, সারা জীবন কারোর একটা টাকাও মারে না। মানুষ কি এত বোকা আছে নাকি? এখানে কেউ বোকা নেই। আরে আজকাল ভালো কথা বললে কেউ শোনে না, এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বার করবে। অ্যাকচুয়ালি তারা খুব মূর্খ, যারা এই চুরি করছে, ডাকাতি করছে, এরা খুব স্ট্রিট স্মার্ট। এরা ভাবছে এটা করলে এই টেম্পোরারি যেটা হবে, এইটাই বোধহয় আলটিমেট। খুব অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। কেউ আমাকে অন্যভাবে নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি, সকলের প্রতি আমি শ্রদ্ধাশীল। তো ওই ব্যাড কর্মা যার যত বেশি, সে তত ইনফিরিয়ার লোকগুলোতে থাকে। ইনফিরিয়ার লোকগুলোতে কষ্টটা ট্রিমেন্ডাস। গরুড় পুরাণেই বলা হয়েছে যে চুরি করেছে, ডাকাতি করেছে, তাকে গরম কড়ায় ভাজা হবে। এবার এইটা শুনে অনেকে বলবে এই তো ভীষণ আনসাইন্টিফিক ব্যাপার, আপনি গরম কড়ায় সিঙ্গাড়া কচুরির মতন ভাজা হবেন, এটাতে হাসির ব্যাপার নয়, আপনাকে বুদ্ধি খাটাতে হবে। ওটার মানে ওই ট্রিমেন্ডাস পেইনটা আপনাকে হজম করতে হবে, কিছু বলা যাবে না। দ্যাট ইজ ইউর কার্মিক ডিডস। এর মানে এই নয় যে ভগবান রোজ শাস্তিই দেন। ওই শাস্তিটা কি ওই ভগবান শাস্তিটা ভোগ করার পর একটা ভালো লোক এসে এনহ্যান্সড হবে, এক্সল্টেড একটা লোক, উচ্চ একটা অবস্থায় এসে যাবে। সেখানে হয়তো কষ্ট আছে, কিন্তু কম কষ্ট। লিবারেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পেইনলেস হবে না। তো সাধারণত তাই ধরা হয়ে থাকে, হি ইজ দ্য সুপ্রিম ডিভাইন। তাকেই আমরা ঈশ্বর বলে স্বীকার করি, এবং আমরা সবাই তাকে উপাসনা করি। যে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর তাকে অনেক কষ্ট দেন, শুদ্ধ করেন, তারপর নিজের দিকে টেনে নেন। আত্মা তো জ্যোতি স্বরূপ, তো ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যান। এই যে আমরা বলি না পঞ্চমহাভূতের শরীর, পঞ্চভূতের শরীর, পঞ্চভূতেই আবার বিলীন হয়ে গেল। ক্ষিতি, তেজ, মরু, অপ, বোম।
আমরা এই যে বলি ভগবান, ভগবান কি? ভূমি, এখানে 4টি এলিমেন্ট আছে, ভূমি, গগন, বায়ু, নীর। নীর মানে জল, বায়ু মানে হাওয়া, ভূমি মানে মাটি, আর গগন মানে আকাশ। তো এই দিয়েই তো আমরা তৈরি হয়েছি। তো এবারে ঈশ্বর আলাদা, ভগবান ব্যাপারটা আলাদা। ধরা যাক আমাকে কেউ অঙ্ক শেখাতো খুব ভালো, সে আমার কাছে ভগবান। কেউ ভালো সিনেমা দেখতে ভালো, খুব ভালো সিনেমার জগতের লোক, শাহরুখ খান অনেকের জন্য ভগবান। কারুর কাছে হয়তো অক্ষয় কুমার তার আইডল, আরো সব আছে আমি জানি না অত, এখন কারা আছেন বলিউডে, কোনো একজন হিরো হিরোইন, সে তার কাছে ঈশ্বর, তার ছবি সারা ঘরে লাগিয়ে রেখেছে। তার সিনেমা কবে রিলিজ হবে দেখতে পাবে। সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটের সব, কপিল দেব আগে ছিলেন, গাভাস্কর জি, সুনীল গাভাস্কর, সুনীল মনোহর গাভাস্কর, যারা ওই সময় জন্মেছেন, খেলা দেখতে খুব ভালোবাসেন। তো এই যে পেলে, ফুটবল ঈশ্বর, মারাদোনা, ফুটবলের ভগবান। ওই মানুষটা ওইভাবে ভাবিত হয়েছে। এবার ভগবান যে কেউ হতে পারে, কিন্তু ঈশ্বর একজন, এটা বুঝতে হবে। তো ঈশ্বরের কিন্তু ঈশ্বর সৃষ্ট ব্রহ্ম, আমরা বলে থাকি ব্রহ্ম সৃষ্ট এই পৃথিবীতে সবকিছুই ব্রহ্মময়। এই যে আমরা মৃতদেহকে এত ঘেন্না করি, এটা আমাদের ইটস রং, আমাদের ভুল। ইটস আ ভেরি রং আইডিয়া টু হেট এনিওয়ান। যে আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে ট্রোল করে, অনেকে মিম বানিয়েছে, হ্যাঁ, অনেকে গালমন্দ করেন। আরে গালমন্দ করছেন, মনের আনন্দে গালমন্দ করুন। একটা কি গান আছে না, ওই কি, আমার তাতেই চলবে, যে যা বলুক বলবে, আমার তাতেই চলবে। তো এবার বলার স্বাধীনতাটা তো আপনাদের হাতে, আপনারা কে কিরকম ভাবে ভাবছেন। একজন জীবিত মানুষ ওই ডাইমেনশনে চলে যেতে পারেন। আমি বোধহয় ডেজাভুর কথা বলেছিলাম একদিন, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের সোল অন্যান্য ডাইমেনশনে কিন্তু ট্রাভেল করে যায়। আচ্ছা, তা আমরা রাস্তায় দেখালে বলেন, আচ্ছা আপনাকে কোথায় যেন দেখেছি, আমার খুব চেনা চেনা মনে হচ্ছে তোমার। প্র্যাকটিক্যালি যদি ভাবেন, কোনোদিনই তার সাথে দেখা হয়নি আপনার, কোনোদিনই তার সাথে দেখা হয়নি, কিন্তু ভীষণ চেনা লাগছে। তো কোনো না কোনো সূত্র আপনার সঙ্গে ছিল তার আগের জন্মে। এবার তা সে এখন যে প্রেজেন্ট এমবডিফিকেশন, মানে শরীর ধারণ করে আছে, তার বর্তমান যে ন্যাস মানে অবস্থান, যিনি সম্যকভাবে নাশপ্রাপ্ত হয়েছেন তাকে বলা হয় সন্ন্যাসী। তো প্রত্যেকেই এক অর্থে কিন্তু ওই ন্যাসে অবস্থান করছেন। ওই লেয়ারের সাথে সোলটা যখন রিলিজড হয়ে গেল, বডি থেকে বেরিয়ে গেল, ওই পার্টিকুলার যে কার্মিক ডিডস সেই অনুযায়ী সেই লোকে অবস্থান করছে, সেই লোকের কষ্ট সেই রকম। ধরা যাক আমি খুব ভালো মানুষ, আমার পেইনটা কিছুটা হলেও কম হবে, কষ্ট হবে, তাহলে শরীর থেকে বেরোনোর সময়, শরীর থেকে বেরোনোর পর, মৃত্যুর পর। আচ্ছা, শরীর থেকে বেরোতে তো ওই 40,000 কাঁকড়া বিছে একসঙ্গে কামড়াবে। আমরা কিরকম মানুষ দেখুন, আমরা আবার খাওয়া মানে ক্যাটারারদের ডেকে ভালো করে রান্না টান্না করে। এবার এর মধ্যে একটা বিজ্ঞান লুকিয়ে আছে, একটা টেকনোলজি লুকিয়ে আছে। এটা কিন্তু অনেকেই জানেন না যে শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা শব্দ থেকে। দেখবেন এই যখন পংক্তি ভোজন করানো হয়, তখন একটা কলা পোড়া বা কিছু কারোর মাছ পোড়া দেওয়া হয়। দিস ইজ দ্য ফুড ফর দ্যাট প্রেত। যতদিন না তিনি শরীর ধারণ করছেন, ততদিনই প্রেত অবস্থায় বিরাজ করছেন। এবার এটা আপনি জানতে পারবেন যে সে তার আবার জন্ম হয়েছে না হয়নি। কিভাবে সেটা? সেটা একটা হিডেন প্রসেস ইন অকাল্ট। সেটা একটা মিরর আছে, ইটস কল্ড মিরর থেরাপি। ওই আয়নাতে রিফ্লেকশন পাওয়া যাবে, পার্টিকুলার কিছু হিমস মানে মন্ত্র, সেটার অ্যাপ্লিকেশন করলে অনেকে এটি করে থাকেন যে 6 পয়েন্ট পেন্টাকল, সেটিকে হোল্ডার বলা হয়, সেটিকে হোল্ড করতে হয়। এবং ক্যান্ডেল, রোজ পেটালস বা কিছু ডাস্টি কিছু লিভস আছে, এক ধরনের বিশেষ পাতা আছে, কিছুটা পাইন গাছের পাতাও এই ব্যাপারে উপকারী। তো আমাদের এই দেশে তো পাইন পাতা হয় না, মন্ট্রিলে খুব দেখা যায়, বা একটু হিলি এরিয়াসে পাওয়া যায়, সেখানে আছে, কিছু কিছু জায়গাতে আছে। আমাদের নেপালে এটা খুব প্রচলিত, নেপালে যারা আছেন বা হিমালয়ান বর্ডারে যারা আছেন, তো ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস। তো এইভাবে আর কি কানেক্টেড হয়, এবং প্রত্যেকটার একটা ক্যাটেগরিফিকেশন আছে, অ্যালগোরিদম আছে। 10 নম্বর একজন, সে একটু ডাউনে গেল, 9 নম্বর একটু
ওপরে 8 নম্বর, এরকম ক্যাটেগরিফিকেশন আছে। তো যে মানুষটি ধরুন কম মিথ্যে কথা বলেছে, তা আমাকে অনেকেই বলে যে আপনি মিথ্যে কথা প্লিজ বলবেন না, ওরা এরকম ভাবে চলে, মহারাজ যে যা মনে আসে বলে দেয়। আগে না মশাই, এটা আমার কথা নয়, ব্রহ্মসূত্রের কিছু কিছু অংশে এটি আছে, গরুড় পুরাণে নির্দিষ্ট ভাবে বলা হয়েছে। অনেকে গরুড় পুরাণকে আনসাইন্টিফিক বলেন, আপনার স্বাধীনতা আছে, বলতেই পারেন। এই পেইনটাকে বোঝানো হয়েছে, এই যন্ত্রণাটাকে বোঝানো হয়েছে, যে একটা মানুষের মৃত্যু তো হয়ে গেল, তারপর সে কোথায় অবস্থান করছে। বৈতরণী নদী বলে কাল্পনিক একটি নদী, আরে হোয়াই আর ইউ টেকিং ইট প্র্যাকটিক্যাল নদী, তাকে নদী পেরিয়ে যেতে হচ্ছে, তার মাথায় ছাতা নেই, প্রচন্ড গরম, এখন যেমন বর্ষা হয়েছে, গায়ে প্রচন্ড শীতকাল, ঠান্ডা, কোনো গরম জামা নেই। প্রাচীন মিশরীয়রা মানে ইজিপশিয়ান যে ফারাওস, তারা তো বাড়ি করতেন, পিরামিডের দেশের লোক, তো সেখানে কিন্তু তারা 6 মাসের খাবার একসাথে দিয়ে দিতেন, তারপর বাড়ি করতেন। তো আমাদের ভারতবর্ষে তো কবর দেওয়ার ব্যাপারটা খুব কম আছে, আমাদের হিন্দুদের মধ্যে কবর দেওয়া আছে, কিন্তু হিন্দু বারিয়াল গ্রাউন্ড আছে, আমরা অধিকাংশই দাহ কার্য করে থাকি শ্মশানে। সমাধিও দেওয়া হয় যার ইচ্ছে, যেমন যারা ব্রাহ্ম অনেকে ইচ্ছা পত্র করে যেতেন, কেউ কেউ বলতেন যে আমাকে অমুক স্থানে আমার মৃত্যুর পর এখানে আমাকে সমাহিত করা হবে। তো এই যে শ্রদ্ধা শব্দটি এসেছে শ্রাদ্ধ থেকে, এই শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ। তো আমরা ওই যে ভাগ দেওয়া হয় না, এই মাছ পোড়া বা কলা পোড়া, এটা খেতে দেওয়ার আগে কেন দেওয়া হয়, যে বিয়োগত আত্মা, তার যে নেগেটিভ পার্ট, তার যে পাপের যে অংশটা, সেইটা তোমরা তো সবাই আত্মীয় স্বজন, তোমরা একটু একটু করে তার ভাগ নাও। তাই জন্য দীক্ষিত ব্যক্তি বা সাধু ব্যক্তি, সন্ত ব্যক্তি, সে ওটা নিতে চায় না, তাই খেতেও চায় না। কোনো খাদ্য গ্রহণ, সে বলে না দরকার নেই আমার, প্লিজ আমায় দেবেন, আমি এটা খাবো না, আমি বাইরে খাই না। ইট ইজ নট দ্যাট তার খুব অহংকার, সে হয়তো অত্যন্ত গরিব মানুষ। এই নেগেটিভিটিটাকে আরো বেশি ইনজেক্ট করা হয়, আমরা জানি না নেগেটিভিটি কিভাবে আসে। ঘর বাড়ি ফিনাইল দিয়ে মুছছেন, খুব ভালো কথা, তাতে আপনি কিছু করতে পারবেন না। আপনি জামা কাপড় পরিষ্কার করে কেচে পড়ছেন, সেটাই তো স্বাভাবিক, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তাই দিয়ে আপনি কত দূর যাবেন, এটাও তো একটা প্রশ্ন। আপনি কাকে পরিষ্কার করছেন, এই দেহটাকে? আপনি কি দেহ? আপনি তো দেহ নন, আপনি আত্মা। আত্মাকে পরিষ্কার রাখতে, হাউ টু ক্লিনস আ সোল, জপ, ধ্যান, মানে মেডিটেশন, কম মিথ্যে কথা বলা, অপরের সঙ্গে নিজের তুলনা কম করা, হিংসা না করা, চুরি না করা, ডাকাতি না করা। এবং সবাই বলবে মহারাজের যা ইচ্ছে তাই বলে যায়, আমার চলবে কি করে, কে আমায় খাওয়াবে, এই আমার এই হচ্ছে না, ওই হচ্ছে না, লিস্ট অফ প্রবলেমস। তো প্রবলেমের সলভ করতে পারেন একমাত্র আপনি নিজে, আর কেউ পারে না। সবার আগে নিজেকে খুব বেশি করে ভালোবাসুন, শান্ত হন, আয়নায় নিজেকে দেখুন, নিজেকে ইভ্যালুয়েট করুন। যতক্ষণ না আপনি করতে পারবেন, আপনার তো শান্ত অবস্থায় আসতে পারবেন না। সমাধি শব্দের অর্থ কি? সমাহিত হওয়া, যে খুব শান্ত হয়ে গেছে, আর কোনো চাহিদা নেই। এই যে যোগমার্গে বলা হয়ে থাকে সমাধি, সবিকল্প সমাধি, এবং তারপরে খুব উচ্চ অবস্থা পরমহংস স্তর। পরমহংস যে কেউ হতে পারেন, ভগবান, আপনিও ভগবান, আপনিও, মানে আপনাকে হয়তো কেউ বলেনি যে আপনি ভগবান। এই যে বেদান্তের এই যে মহাবাক্য আহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি, মানে আমি ঈশ্বর আর দ্বিতীয় কেউ নেই, এটার গভীরতাটা বুঝতে হবে। যত্র জীব তত্র শিব, এগুলো আমরা খুব বলে যাই। প্রত্যেকেই জীবাত্মা, আপনাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর তত্ত্ব বিরাজ করছে, সুইচটা তো অফ করা আছে। নিদ্রিত অবস্থায়, জাগ্রত অবস্থায় পৌঁছতে হবে। তো সোল যে সময় পাস আউট করছে, পাস আউট করে গেল, সে ওই সময় জাগ্রত অবস্থায় হাইপার অ্যাক্টিভ। তাই অনেকে বলবেন আমার গুরুদেব না দেহে নেই, হি ইজ হাইপার অ্যাক্টিভ, সাংঘাতিক রকম আছে। উনি তো দেহে আছে, দেহে আছে মানে কি, হি ইজ লিমিটেড, and here it's unlimited.
আপনি আমাকে ধর্মতলাতেও দেখতে পাবেন, মালদাতেও দেখতে পাবেন, মুর্শিদাবাদেও দেখতে পাবেন, দার্জিলিং এও দেখতে পাবেন, নেপালেও দেখতে পাবেন, দিল্লিতেও দেখতে পাবেন, সারা ভারতে একসঙ্গে সাইমালটেনিয়াসলি দেখতে পাবেন। আপনি পাগল হয়ে যাবেন ভেবে যেটা কি সত্যি, আমি কি সত্যি ঠিক দেখছি না ভুল দেখছি, এটা আমার মাথাটা ঠিক আছে তো, আমি পাগল না আমার চোখের ভুল, এটা কি ইলিউশন, ডাইলেমা কি? ইট ইজ পসিবল। তো সোল ওইভাবে ওইভাবে যায়, এক একটা জায়গায় যায়, তারপরে একটা সময় সে বডি পায়। বডিটা কি সে নিজের ইচ্ছাতেই পায়? 6 মাসের মধ্যে এটা হয়ে যায়, সাধারণত 3 থেকে 6 মাস। যার খুব খারাপ সোল তার 6 মাস লাগে বডি পেতে, না নিজের ইচ্ছে বডি পায় না। ওই যে বললাম কার্মিক ডেপস। ধরা যাক আপনি আজকে একটা কি বলা যায়, একটা পায়রাকে ওই এয়ার গান দিয়ে মারলেন, মারা যাওয়ার সময় সে কি বললো? পায়রাটা তো দেখলো আপনাকে, পায়রাটা তো একটা ইনফেরিয়ার একটা পাখি, ও তো প্রচন্ড কষ্ট হলো, ও তো কিছু করতে পারলো না আপনাকে, কারণ আপনি খুব পাওয়ারফুল। আপনি আজকে পাওয়ারফুল অবস্থায় রয়েছেন কারণ আপনি একজন হিউম্যান বিং। তো একটা পায়রা কি বা করতে পারে? কিছুই করতে পারে না। আপনি গুলতি দিয়ে হোক, বন্দুক দিয়ে হোক, ইট দিয়ে হোক মারলেন, ওর রক্ত বেরিয়ে গেল, মরে গেল কাতরাতে কাতরাতে, প্রচন্ড কষ্ট হলো। তো অনেকে এটা করে মজা পান, কুকুরকে মেরে মজা পান, বিড়ালকে মেরে মজা পান, পিঁপড়ে মেরে মজা পান, আরশোলা মেরে মজা পান, ইঁদুর মেরে মজা পান, ভালো লাগে। তো হরিণ বাঘের কাছে কিছুই নয়, ওটা ওর খাদ্য খাদকের সম্পর্ক। তো আপনি ইচ্ছাকৃত ভাবে মারলেন, তো মরতে মরতে এই যে হায় লাগলো, এই যে ওরও কিন্তু সেম ওই 40,000 কাঁকড়া বিছেই কামড়েছিল, ও কিন্তু অসহায় অবস্থায় ছিল, কিছু বলতে পারেনি, কিছু করতে পারেনি। ওই পেইনটা আপনার অ্যাকাউন্টে জমা হলো। তো অচেতন মানুষ অনেক কিছুই বলে, অনেক কিছুই করে, করতেই থাকে। এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ এটাই বলে, ও আমি যাওয়ার যা খুশি তাই আমি করব, কে আমায় আটকাবে, দেখি কে আছে। তাহলে আমরা যে মুরগি খাচ্ছি, পাঠা কেটে খাচ্ছি, এরাও তো প্রাণী। দেখুন, তন্ত্রশাস্ত্রের কে যদি অবলম্বন করে বলতে হয়, মাংস, বৈধ মাংস, সেটি কিন্তু বলির মাংস। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু সবসময় বলতেন একটু বলির মাংস নিয়ে, ওটাকে বলে বৈধ মাংস। যে জীবটিকে কাটা হচ্ছে সেই জীবটি মুক্তির জন্য কাটা হচ্ছে এবং মায়ের চরণে তাকে নিবেদন করা হচ্ছে। সেই যে মাংসটা, তার আগে কিছু মন্ত্রোচ্চারণ আছে, এবং এই যে বলি দেওয়া হয় সবচেয়ে কম কষ্ট দিয়ে মারা হয়। কনসিডারিং টু আদার অ্যাব্রাহামিক রিলিজিয়ান্স সবচেয়ে সহজে তাকে মারা হয়, এক কোপে কেটে দেয়। ধরা যাক এই আপনি কাটলেন, এক কোপে কাটা হলো। এবার কোনো সময় যদি আপনার খাঁড়াটি বা দাঁটি যেটি দিয়ে আপনি কাটছেন ধার কমে গেল, তাহলে আবার সেকেন্ড ট্রাই নিতে হয়, যতটা আপনি কেটেছেন সেটাকেই আরো কন্টিনিউ করতে হয়। ইউ হ্যাভ টু পুট সাম মোর প্রেশার। আচ্ছা, তাহলে এক কোপেই বলিটা হলো, কখনো আবার তুলে নিয়ে আরেকবার করতে নেই, তার মানে ইটস আ সেকেন্ড টেক, ওটা করা যায় না। তো এইটা বলির মাংস ওই জীবাত্মাকে মুক্তির জন্য দেওয়া হচ্ছে, ওই জীবাত্মাকে মানব দেহ যাতে সে ধারণ করে, জীব থেকে শ্রেষ্ঠ জীবকে মানুষ, ওই জীব যাতে মানবত্ব লাভ করে, মানুষ হতে পারে, মান আর হুঁশ নিয়ে মানুষ। দেখতে মানুষের মতন হলে তো হবে না, তার মধ্যে চেতনা থাকতে হবে, চৈতন্য প্রাপ্তি যাতে তার ঘটে। তো যে মানুষের চৈতন্য প্রাপ্তি হয়েছে সে শিবতুল্য, তাহলে জীব ছিল, তাইতে শিবে তুলে দেওয়া হলো, তাকে শিবত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, তাকে হেল্প করা হলো। এবং কামের প্রতীক হচ্ছে ছাগল, ষড়রিপুর প্রতীক হচ্ছে ছাগ। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ছাগ শব্দটিকে ষড়রিপু, যে 6টা ইন্দ্রিয় আছে সেইটির বলি হচ্ছে এই ছাগল বলি। তার যে মাংসটি সেটি হচ্ছে প্রসাদী মাংস, এটা নয় ওই মাটন কাবাব নয়। কিন্তু আমরা দোকান থেকে যেগুলো কেটে আনছি, দোকান থেকে যেটি কেটে আনা হচ্ছে সেটি আমাদের খাবার নয়, ওটি অন্য কোনো আব্রাহামিক রিলিজিয়ানে তারাও কিন্তু ওই তাদের যে ইষ্ট তাকে নিবেদন করে হালাল বলে দিচ্ছেন। ওটি আমাদের খাদ্য নয়, ওটি আমাদের খাওয়া উচিত নয়, ওটি বৈধ মাংস নয়, ওটি অবৈধ মাংস। আর মুরগি বাঙালিরা আগে খেত না, ইদানিং কিছুকাল চালু হয়েছে। মানে এটাতেও তো আমাদের পাপ লাগছে। এটাতে আমাদের পাপ লাগছে না এই কারণে, তার কারণ হচ্ছে নেগেটিভিটি
তা এই কারণে হচ্ছে না, কারণ একটা পারপাস, এটা খাদ্য হিসেবে আপনি গ্রহণ করছেন। পায়রাটাকে মাংস আপনি খেতেন না, আপনি জাস্ট বদমাইশি করবেন বলে মেরেছিলেন। আর পায়রাটা যদি আপনার প্রাণ নিয়ে নিত, তখন যদি আপনি অস্ত্র প্রয়োগ করতেন, তাহলে সেটা বৈধ। আপনাকে একটা মানুষ মারতে এসেছে পিস্তল নিয়ে, তখন আপনি যা হোক করে তাকে মারলেন নিজের প্রাণ রক্ষা করার জন্য। যদি আপনি অস্ত্র ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু বৈধ। আপনাকে কেউ মারতে আসছে, তখন আপনি কি করবেন? তার দিকে রসগোল্লা ছুঁড়বেন? ছুঁড়বেন না তো। তো এটা এটা হয় না। কিন্তু তার মানে আবার অনেকে বলবেন মহারাজ হিংসা ছড়াচ্ছেন। ইটস নট দ্যাট। ইট ইজ বেটার আপনি যদি না খান। অনেক তন্ত্র জগতের বহু মানুষ আছেন যারা সাত্ত্বিক উপাসনা করেন, তারা বিশুদ্ধ নিরামিষ খান, পেঁয়াজ রসুন চলবে না ওই বলির মাংসে। আপনি কি ভাবছেন মাটনটাকে কষিয়ে রান্না করবেন? না, ওটি চলবে না, ওটি চলবে না, এটা বুঝতে হবে। তো ওই সোল, আমি সোলের কথায় ফিরছি, আমরা তো সোল নিয়েই কথা বলছিলাম, ওই আত্মা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। এবং এই যে রোদ, ঝড়, জল, বৃষ্টি, ঠান্ডা লাগা, কষ্ট হওয়া, যন্ত্রণা কাকে বলে সেটা মৃত্যুর পর পাওয়া যায়। এই যে জীবন জুড়ে আমাদের এই যে গ্রহগত আমরা বলে থাকি ফল বা ভাগ্য, এই যে কথাগুলো আমরা খুব কমনলি আলোচনা করি, বা এটা করো না, আপনি যেটা বলেন এটা করিস না, তুই খুব পাপী। পাপ বলে এক্স্যাক্টলি কিছু নেই। ইট ইজ ইউর কার্মিক ডেবটস, আপনার কর্ম। দেখবেন এই যে বলা হয়ে থাকে, সাধু সন্তেরা বলেন যে আহার, নিদ্রা, মৈথুন, এটার মধ্যে সংযম আনো। মানে তুমি বেশি ঘুমিও না, বেশি খেয়েও না। অনেক মানুষ দেখবেন খুব মানে কামাতুর, সে সেক্স করেই যাচ্ছে, এই দিস ইজ নট টু বি ডান। একজন মানুষ ভীষণ খাদ্য রসিক, কোট আনকোট, খেয়েই যাচ্ছে, এই হোটেলে খাচ্ছে, ওই হোটেলে খাচ্ছে, আমার টাকা আছে আমি কেন খাবো না। অ্যাকচুয়ালি সে নিজের ক্ষতি করছে। 10 বছর টানা হোটেল রেস্তোরাঁয় খাওয়ার পর তার ডাইজেস্টিভ প্রবলেম হতে বাধ্য। সে তার এই বাহ্য দেহটাকে একদম নষ্ট করে ফেলছে। সাধু মহাজন মহাত্মারা এই জন্য বলেননি যে আহার সংযম করো, ও শরীরে আর কিছু থাকবে না, তো ও তো এরপরে খেতেই পারবে না, সেদ্ধ খাবে, এইটুকু ভাত আর আলু সেদ্ধ খাবে, সব বন্ধ। অনেক মানুষ তো আছেন এখন যার প্রেশার আছে, সুগার আছে, ইউরিক অ্যাসিড আছে, থাইরয়েড আছে, হার্টের রোগ আছে, ইসকেমিক হার্ট তো এখন প্রায় সকলের, হাইপার টেনশন, হাই বিপি, একটুতেই কষ্ট হয়, অস্টিও আর্থারাইটিস সকলের আছে ঘরে ঘরে, পায়ে ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। এগুলো আসছে কোথা থেকে? সবই এটা তো আপনার বডি। বডিটার ফরমেশনটা কি আছে? পঞ্চভূতের শরীর। আয়ুর্বেদ শাস্ত্রের দিকে যদি দেখি, আয়ুর্বেদ এটাকে কনসিডারই করে না, বলে বায়ু, পিত্ত, কফ, এই ত্রিধাতুতে শরীর গঠিত। আচ্ছা, কারুর প্রচন্ড গরম লাগছে, কারুর এখন গরমই লাগছে না। কেউ বলছে আমার প্রচন্ড মশা কামড়াচ্ছে, আমি থাকতে পারছি না, এখান চুল করছে, এখান চুল করছে, এখান চুল করছে। আরো 3টে ছেলে বসে আছে, বলছে কোথায় মশা, আমার তো মশা কামড়াচ্ছেই না। সেটা কেন? ইট ইজ হিজ কার্মিক ক্যাপাসিটি। আচ্ছা, হয়তো গিয়ে দেখা গেল এই ইরিটেশনটা ওর প্রাপ্য। দেখবেন প্রচুর মানুষ সমাজে, আমি খুব ভালো করেছি, আমি এর ভালো করেছি, ওর ভালো করেছি, তাকে চাকরি দিয়েছি, অমুককে ধার দিয়েছিলাম টাকা, আর ও আমার এই ক্ষতি করে দিল, এই দেখো এত করলাম, কেউ আমায় থ্যাংক ইউ বলে না। খুব প্রবলেম। ও না বলুক থ্যাংক ইউ, আমার কাজ হচ্ছে মানুষকে দুটো ভালো কথা বলা। তুমি ভালো হও, ঈশ্বর পথে এসো, মুক্তি তোমার কবে হবে সেই নিয়ে ভাবো। তুমি বড় লোক না গরিব লোক, তুমি বাঙালি না অবাঙালি, দ্যাট ইজ নট দ্য ক্রাইটেরিয়া। তুমি একটা মানুষ, উন্নত মানুষ হও। উন্নত মানুষের চেয়েও বড় কথা হচ্ছে তুমি উন্নত সোল হও। আমরা ভালো কথা শুনতে চাই না একদম, কারণ আমরা বুঝি না আমাদের নিজেদের ভালো কিছু। যে মানুষটা খুব কম দেখবেন অনেক সময় ধ্যানে অনেকে মারা যান, তাকে বলে, অনেকে জলে মারা যান, তাকে বলে সলিল সমাধি। এটা আছে, এটা হয়। অনেকে ঘুমের মধ্যে খুব কম পার্সেন্ট মানুষ মারা যান, যারা খুব সাত্বিক মানুষ, কার্মিক ডেভস যাদের খুব ভালো, তারা মৃত্যু কষ্টটা পান খুব কষ্ট, মানে খুব কম আর কি। হ্যাঁ, অনেকে ঘুমের মধ্যে মারা যায়। এটা কিন্তু হয়েছে, হয়।
এবং এটা বাস্তব। আচ্ছা, অনেকে বলে যে অকাল্ট ইজ আ মিস্টিক্যাল সায়েন্স অর সিউডো সায়েন্স, এই কথাটা ঠিক না। আমি যদি আপনাকে বুঝিয়ে দিতে পারি, দেখিয়ে দিতে পারি, কলকাতার মধ্যে একটা বড় সড়ো জঙ্গল আছে, আমি যদি আপনাকে বলি, আপনি হাসবেন, বিশ্বাস করবেন না, দেহটা হাতির মতন, মুখটা সাপের মতন, বিশ্বাস করবেন? এটা কি আছে, এক্সিস্ট করছে? এটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি আমাদের কলকাতায়। কলকাতায় এমন জায়গা আছে। আপনি আমার জীবনে হয়েছে, একটা মানুষ, এতক্ষণ কথা বললাম, মিলিয়ে গেল হাওয়ায়, সে আমার ব্যাপারে সবকিছু জানে। যার কথা আপনি বললেন, হাতির মতন মুখ আর মুখে সাপ, মানে সাপের মতন মুখটা, একদম। একে একে ওপেনলি রয়েছে সেইখানে, হেঁটে চলে বেড়াচ্ছে ওই জঙ্গলে। হ্যাঁ। তো এবার জঙ্গলটা কোথায় আছে কেউ জানে? কাশিতে অঘরীদের বাস আছে, কোথায় আছে আমার একটু জানাবেন তো, যদি কেউ জানতে পারেন। আপনি সিনেমার টিকিট কাটেননি মশাই, কি করে সিনেমা দেখবেন? ওই সিনেমার টিকিট কাটা মানে হচ্ছে জপ, ধ্যান, দীক্ষা, সাধন করা। যার সাধ হয়েছে, মা তাকে সাধ্য যোগান। মা বলতে ইউনিভার্স। ধরা যাক আপনাকে একটা পাঁচ ঘুষি মেরে দিয়ে গেল, আপনি কিচ্ছু বললেন না, বললেন থ্যাংক ইউ, তুমি আমাকে এত গালাগালি দিয়েছো, বাহ থ্যাংক ইউ, নমস্কার, খুব ভালো থাকবেন, নমস্কার, খুব বেশি করে গালাগালি দেবে না। ইউনিভার্স এটা রেকর্ড করলো। ইউনিভার্স এটা ক্যালকুলেট, ওখানে একটা মেশিন আছে যাকে বলা হয় টাইম মেশিন। ওর একটা আলাদা অ্যালগোরি আছে, মানে অ্যালগোরিদম, পিরামিডিক্যাল স্ট্রাকচার আছে। ধরা যাক কি কারণে গালাগালি দিল, আমরা তো খুব তাড়াতাড়ি খুব খারাপ কথা বলে দিই। ধরা যাক একটু ধাক্কা লেগে গেছে বা কিছু একটা হয়েছে, একটুতেই আমরা খুব বড় ভাবে দেখি বিষয়টা, আমরা খুব অসহিষ্ণু, ইনটলারেন্ট। একটু অসুবিধে হয়েছে, হয়েছে তার অসুবিধে, খুব বড় করে দেখি। ইউনিভার্স ওরা দেখলো যে কি বললো, রেকর্ডে রাখলো। রেকর্ড বক্স বলে একটি মাধ্যম আছে, থ্রু ওয়্যার সেটা চলছে। ধরা যাক আপনি এখন আছেন চেন্নাইতে, আমি বসে আছি কলকাতায়, এক্ষুনি আপনার সঙ্গে আমার কথা হয়ে যাবে। অনেকে বলে টেলিপ্যাথি। টেলিপ্যাথির চেয়েও বড় একটা জিনিস আছে যাকে বলে টেলিগ্রাম। এটা আবার ভাববেন না টেলিগ্রাম অ্যাপ, বা এটাও ভাববেন না যে আগেকার দিনের সেই পুরনো টেলিগ্রাম। দ্য প্রসেস ইজ টেলি, কারণ মাধ্যম আছে, অ্যান্ড ইট ইজ উইদাউট ওয়্যার্স। এই ইনভিজিবল ওয়্যার্স চারিদিকে আছে। আপনি একটা মার্ডার করেছেন, একজন মার্ডারার খুন করেছে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, সে ভাবছে আমি খুব ইন্টেলিজেন্ট, আমার চেয়ে বড় হিরো আর কে আছে, আমি তো ঠিক চালিয়ে যাবো মেরে, কেউ জানে না, কোনো প্রমাণ নেই। তো সত্যিই তো আমি যে হিউম্যানিটিকে খুন করেছি তার কোনো প্রমাণ নেই, কেউ জানে না। রেকর্ড বক্সে কিন্তু রেকর্ডটা আছে, রেকর্ডটা ডিলিট করবেন কি দিয়ে? দ্য সোল ইজ কট। ইউনিভার্সাল যে এনার্জি, আপনি তো তার চেয়ে বড় না, ওই যে একটু আগে বলছিলেন পায়রাটার থেকে তো আপনি মানে বেশি পাওয়ারফুল, ও তো তুলনায় কম পাওয়ারফুল। এইবারে সোল হয়তো আপনার সব পাওয়ারলেস হয়ে গেছে, বডিটা তো আর নেই না, এবার আপনাকে যা খুশি তাই করা যায়। আপনার চেয়েও পাওয়ারফুল লোক আছে, বাপেরও বাপ হয়, আর পাপ বাপকেও ছাড়ে না। এই যে জনপ্রিয় কথাটা আছে, এই কথাটার মধ্যে মিস্টিক্যাল সায়েন্সের কিছু অ্যাব্রিভিয়েশন আছে। কথাটা চলতি কথা, মানে লোকে এটাই বোঝাতে চায় যে তুমি পাপ করেছো, তোমার মানে বাবা এজ এ গার্জিয়ান সেও তোমাকে বাঁচাতে পারবে না। এটা কেন অ্যাবসলিউটলি ট্রু তারা না জেনেই বলেন কথাটা, হয়তো রাগ বশত বলেন। এর ব্যাখ্যাটা খুব গভীর। ইউ হ্যাভ কমিটেড সামথিং নেগেটিভ, নেতিবাচক কিছু করেছেন, তো আপনাকে যদি এই সময় কেউ বাঁচাতে আসে, সে ওইটার মধ্যে পড়ে গেল। কোন সোল চট করে কাউকে অন্য সোলকে বাঁচাতে চায় না। আমার ধরা যাক আপনার নিজেরই জল তেষ্টা পেয়েছে, একটুকু জল পেয়েছে, আপনি নিজে খাবেন না অন্য লোককে দেবেন? নিজেই খাবো। তাহলে তো সেই ব্যাপারটা আছে। কোন সোল চেষ্টা করে, ভালো সোল চেষ্টা করে অন্য সোলেদের মুক্তির জন্য। তো an occultist or a witchcraftist খুব হাই লেভেলের, তো অনেকে মনে করে যে অকাল্ট বা উইকা মানে ভূত প্রেত চর্চা, একদম ভুল। তাহলে তো বলতে হয় রবি ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্ল্যানচেট করতে পারতেন।
তাহলে রবীন্দ্রনাথও তাহলে ভূত প্রেত নিয়ে খেলা করেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরাও তাহলে ওই ভূত প্রেত নিয়ে খেলা করেছেন। আর এদের নাম ডাক আছে বলে আপনি বলছেন যে এরা বিশিষ্ট লোক, সাহিত্যিক, এদের অনেক ক্যাপাসিটি আছে, এরা শিক্ষিত পণ্ডিত ব্যক্তি। আপনি কি করে ভাবছেন যে একজন অঘরী, অশিক্ষিত মূর্খ? আপনি কোন শিক্ষার কথা বলছেন? এমএ, পিএইচডি? আমার পিএইচডি ইন আ পার্টিকুলার সাবজেক্টের নাম না হয় নাই বললাম। আমি পিএইচডি করেছি বলে আমি জ্ঞান অর্জন করিনি, ওই পার্টিকুলার কটা বই আমাকে শেখায়নি। দ্যাট ইজ নট, ইট ওয়াজ মাই প্রিডেস্টিনি। আমি গতবারেও এই বিষয়ে কাজ করছিলাম, হয়তো আমার বয়স হয়ে গেছিল সাধন করতে করতে, আমি মারা গিয়েছি। তো আমার হাফ ডান কাজটা আমি এবার কমপ্লিট করছি। এটার মানে এই নয় যে লোককে ঠকাবো। আমি তো ব্যক্তিগতভাবে তাবিজ, কবচ, মাদুলি, আংটি এসবের বিরোধী। আমি তো এগুলো পছন্দ করি না বা কাউকে দিই না। যারা পছন্দ করেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। বা মানত করা, ইটস ভেরি ব্যাড জেস্টার। আপনি কি সওদা করছেন ঈশ্বরের সাথে? আপনি ঈশ্বর বা প্রেত যাই বলুন, ইটস অল দ্য সেম অলমোস্ট। রেডিও অ্যাক্টিভ ফিল্ডের আপার লেভেল আর লোয়ার লেভেল। তো এবার অনেকে মনে করে অকাল্ট বোধহয় ভূত প্রেতের চর্চা, তা কেন হবে? সোলের চর্চা। তো ধরা যাক আমার বন্ধু পার্থ, সে আমার সাথে কমিউনিকেট করতে চাইছে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা আমি বুঝছি না। তো আমার যদি ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা জানা থাকে, আমি তাড়াতাড়ি তাকে বলবো, হাই কেমন আছো, হ্যালো কেমন আছেন। দিস ইজ দ্য কমিউনিকেশন। এইটা হচ্ছে ব্যাপার। তো আমি যদি হঠাৎ একজন মানুষকে দেখি যিনি মারা গেছেন, আমি ভয় পেয়ে যাবো। এটাই ম্যাক্সিমাম লোকের হয়। এটা ভয়ের ব্যাপার নয়, এটা পড়াশুনোর ব্যাপার, চর্চার ব্যাপার। দেয়ার আর ওয়েজ টু কমিউনিকেট, দেয়ার আর টুলস, বিভিন্ন যন্ত্রপাতি আছে যেগুলোর সাহায্যে আমি তার সাথে কথা বলতে পারি। কেউ আপনি সাপ দেখলে আমরা কি করি? ভয় পাই। ওরে বাবা সাপ, মারো মারো মারো, কাঁকড়া বিচ্ছে দেখে মারো 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 না। দেয়ার আর টেকনোলজিস, ইফ ইউ অ্যাপ্লাই দেম, ও আপনাকে কিছু করবে না। আপনাকে কেন মারতে আসবে? সাপটি তার আপন পথে হেঁটে হেঁটে যাচ্ছিল, আপনি তার পথের সামনে এসে গেছেন, তাই আপনার মুখোমুখি হয়েছে। আপনি আর আমি মুখোমুখি হয়েছি। আপনি আমাকে দেখতে পাচ্ছেন আর আমি আপনাকে দেখতে পাচ্ছি। তো আমাকে দেখতে খুব খারাপ, আপনাকে দেখতে ভালো। আমার এই বডিটা নেই, এক্স্যাক্ট আমিকে দেখেছেন একটা অন্য ফর্মে। আপনি ভয় পেয়ে গেছেন। তা ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমি তো অনেক দূরের বাসিন্দা। আপনি পড়ে আছেন ওই চাল ডাল নুন তেল মাছ মাংস, আমিষ নিরামিষ, কোনটা বেশি ফর্সা, কোনটা বেশি কালো, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা লেগে গেছে, কোনটা ছুঁয়ে গেছে, এই বাহ্য জগতে রয়েছেন। আমার ছেলে ফার্স্ট হয়েছে, ওর ছেলে ফেল করেছে, আমি বড় লোক, তাহলে আমার প্রিভিলেজ পাওয়ার কথা। ও তো গরিব লোক, ও লেখাপড়া জানে না, আমি অনেক জানি। তারতম্য ভেদ জ্ঞানের স্তরে আছেন, আর আমি তো রয়েছি সম্পূর্ণ আর একটা জগতে। আমার ভাষা আপনি বুঝতে পারবেন না। আমি হয়তো আপনাকে বলছি যে আরে কিছু করবেন না, আপনি ভালো থাকুন, এইটাই হয়তো বলতে এসেছি। শুধু শুধু কেউ এত দূরে আসে না। নিশ্চয়ই আমার কিছু বলার আছে, বা কেউ আমাকে পাঠিয়েছেন কিছু কথা বলার জন্য। তো এখানে যে এতজন এন্টিটি রয়েছেন, আপনি কি অনুভব করতে পারছেন? না, এই মুহূর্তে তো অনুভব হচ্ছে না আমার। ইট ইজ আ কোয়েশ্চেন অফ ফিলিং। ডিপ ফিল করলে হয়তো অনুভব হতে পারে। সেই ফিলিংটাকেই বলছে একটা পদ্ধতি। অকাল্টে অনেকগুলো পার্ট আছে। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ তাঁর রচিত 64 রকম তন্ত্রের দিক আছে। তন্ত্র আর অকাল্ট এক নয়, কিন্তু কিছু সিমিলারিটিস আছে। দুটো জিনিসকে বুঝতে হবে। প্রকৃতির উপাসনা, প্রকৃতি, এই যে মহাপ্রকৃতি তার আপন ছন্দে যাচ্ছে। ধরা যাক আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটার দরকার আছে। ট্রাই টু এমব্রেস দ্যাট অ্যাক্সিডেন্ট। মৃত্যু হয়েছে কারুর, সবাই হ্যাঁ করে কাঁদছে, ওটার দরকার নেই। ডোন্ট ক্রাই। অনেকে দেখবেন মৃত মানুষের ছবিতে মালা দিয়ে দেয়। মৃত্যু বলতে আপনি কি বোঝেন? শরীরটা চলে যাওয়া, তাহলেই কি মৃত্যু হলো? স্টপ ক্রাইং, কান্নাকাটি করা ভুলে যান।
যে যত কাঁদছে ওই সোল তার চেয়ে 4 গুণ বেশি কাঁদছে, কমিউনিকেট করতে চাইছে, আপনাদের কাছে আসছে, তার প্রিয়জনকে মনে পড়ছে। কেন ফুলের মালা দিয়েছেন ছবিতে? অনেকে দেখবেন ভালো ভালো খাবার, আমার বাবা এইটা ভালোবাসতো, আমার বোন এটা ভালোবাসতো, ও তো নেই, কত কষ্ট পেয়ে চলে গেছে। ইউ ট্রাই টু রেসপেক্ট দ্য পেইন, কষ্টটাকে আপনি রেসপেক্ট করুন, প্রার্থনা করুন। দেয়ার আর হিলিং প্রসেসেস, সোলকে ক্লিনস করা যায় যাতে, সেটা করুন। অনেকে এই যেহেতু সোলকে দেখা যায় না, সাধারণ মানুষ দেখতে পান না, যারা একটু সাধনের উচ্চ স্তরে আছে তাদের সাথে নিয়মিত কথা হয়, মোবাইল ফোনের কথা নয়, প্র্যাকটিক্যালি কথা। তো এইরকম ভাবেই অকাল্ট জগতে অনেকের সাথে পরিচয় হয়। আচ্ছা, আপনি যে বললেন ঋতুপর্ণ ঘোষের কথাটিতেই আমি আসছি। ঋতুপর্ণ ঘোষের ব্যাপারটা, তো ঋতুপর্ণ ঘোষ তিনি প্রখ্যাত চিত্র পরিচালক, অনেকেই জানেন না যে তার অতীন্দ্রিয় বিজ্ঞান বা অতি প্রাকৃত বিজ্ঞান নিয়ে তার যথেষ্ট গবেষণা ছিল, এবং তিনি ভারতের মধ্যে অন্যতম নামি দামি একজন অকাল্টিস্ট। তো একজন অকাল্টিস্ট বা একজন বড় মাপের সাধক যদি আর একজন সাধকের, ধরা যাক ত্রৈলঙ্গ স্বামী এবং শ্রীরামকৃষ্ণ, তারা যখন দেখছেন তখন কেউ কারুর দিকে তাকিয়ে একটা কথাও বলছেন না। তো সবাই দেখছে কি অসভ্য ব্যাপার, এ ভাবছে আমি বোধহয় বড়, ও ভাবছে আমি বোধহয় বড়। এটা আমাদের ভাবার ভুল। একটাও কথা বললেন না। আসলে সব কথাই হলো নীরবতার ভাষা সাংঘাতিক। দুই মহাত্মা তারা এইরকম ভাবে লাস্টে প্রণাম করে একজন অন্যজনকে নমস্কার করলেন। একজন সাষ্টাঙ্গে প্রণাম করছেন, অপরজন যিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন তাকে প্রণাম করছেন। স্তরটা বুঝতে হবে। সাধক বামা খ্যাপা, তারাপীঠ ভৈরব তিনি, তো বামা মহেশ্বর। তো তার সাথেও যখন ঠাকুরের দেখা হয়েছিল সেই একই পদ্ধতি, কোনো কথা বললেন না। সবাই ভাবলো যে দুজন দুই মার্গের মানুষ। কি বললো দুই মার্গের মানুষ? একই মার্গের মানুষ। আমাদের চোখের দেখার ভুল। মহাকাল আর কাল ভৈরব বোধহয় আলাদা না, সদাশিব সে বোধহয় আলাদা না, রূপগুলো আলাদা আলাদা। তুমি যখন সৃষ্টিকর্তা তখন ব্রহ্মা, যখন পালন কর্তা তখন বিষ্ণু, যখন সংহার কর্তা তখন তিনি মহেশ্বর মহাদেব। তো কে শাক্ত, কে বৈষ্ণব, কে গানপত্য, কে সৌর, কে অন্যান্য সম্প্রদায়ভুক্ত, আমরা সব ইয়ে করছি। আমরা সবাই সনাতনী, আমরা হিন্দু। এইটা আমরা কেন ভাবতে পারছি না? এবং এই সনাতন ভারত, সনাতন ভারত, ভারতের মধ্যে সমস্ত কিছু সনাতন সংস্কৃতি দিয়েই আমাদের তৈরি হয়েছে। সেখানে অকাল্টিজমের বহু ব্যবহার আছে। ঋতুপর্ণ ঘোষ চিঠি, একটি সাইন ল্যাঙ্গুয়েজে চিঠি লিখেছিলেন আমাকে, আমি বুঝতে পারিনি। সেটি আমি নাম করছি না, ভারতের একজন অগ্রগণ্য কি বলবো অকাল্টিস্ট, তিনি বড় সড়ো সেলিব্রিটিও বলা যায়, এবং বলিউডের একজন তারকা, হ্যাঁ খুব বড় মাপের অভিনেত্রী, আমি নামটি করলাম না। তো তিনি, তাকেও আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তো, আমার সাথে যোগাযোগ আছে এখনো, যোগাযোগ আছে, দয়া করে ভুল ভাববেন না। যোগাযোগ আছে এই কারণে নয় যে তিনি কতগুলো সিনেমা করেছেন বা তার অনেক নাম ডাক আছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। তার সাথে আমার যে যোগাযোগ সেটা হচ্ছে আমার অ্যাস্ট্রাল যোগাযোগ, আমার অ্যাস্ট্রাল বডির সঙ্গে তার বডির যোগাযোগ। দয়া করে ভাববেন না যে ফিজিক্যাল। তো তিনি আমায় মেসেজ করেন, পাঠান, আমিও তাকে কথা বলি। হ্যাঁ, ফোনে হয়তো কথা হয়, প্র্যাকটিক্যালি যোগাযোগটা আত্মিক। আমরা বলি না এই আমার আত্মীয় হয়, শব্দটা কোথা থেকে আসছে? আত্মা থেকে তো আসছে। আত্মিক সম্পর্ক তাকে বলে আত্মীয়তা। রক্তের সম্পর্ক হলেই সে আত্মীয়, এটা প্রমাণিত সত্য নয়। আমি যা যা বলবো সেগুলো প্রমাণ করতে হবে। আপনি যত খুশি আমার প্রশংসা করুন আর যত খুশি আমার নিন্দা করুন, তাতে কি আসে যায়? আপনার ইচ্ছে হয়েছে আপনি প্রশংসা করেছেন। আমি যদি বলি আমি অমিতাভ বচ্চন, কেউ বিশ্বাস করে? বলে মাথাটা খারাপ আছে। কি বলবে মাথাটা খারাপ আছে? যে ওই স্তরটার মধ্যে যায়নি, সাধনাটা করেনি। দেখবেন এই যে দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর, পাগল শব্দটা কিন্তু খুব উচ্চ পর্যায়ের শব্দ। সবাই পাগল হতে পারেন না। যিনি প্যাশনেট বলে পাগলের মতন খেয়েছে, তার মানে কি দেয়ার ইজ নো আপার লিমিট। ভক্তিতে যার কোনো আপার লিমিট নেই।
এই যে গানটি আছে না, এক মীরা এক রাধা দোনো নে শাম কো চাহা, তো এক রানী এক দাসী, রাধা রানী। ভক্তির কি সৌন্দর্য দেখুন, একজন বলছেন আমি তোমার চাকর হতে চাই, আমি আর কিচ্ছু হতে চাই না। হ্যাঁ, তিনি দাসী হতে চান পরমেশ্বর ভগবান। কি সুন্দর ভাবনা। আবার শাক্ত পরম্পরায় যে মা আর তার সন্তান, মায়ের ছেলে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি আর মা নিয়েছেন আমার ভাব। অকাল্টেও সেই এরকম যোগাযোগ আছে ওই অভিনেত্রীর সঙ্গে, যেটি বলছিলাম। তো তিনি আমাকে ব্যাখ্যা করে বলে দেন যে এই বলতে চাইছেন, আপনার এই হচ্ছে এখন, উনি আপনার সঙ্গে থাকবেন, এই ব্যাপার। তো সেটা করতে করতে অনেক দিনের সম্পর্ক, এখন তো তিনি প্রয়াত হয়েছেন এবং তার সঙ্গে যে যোগাযোগ, তিনি যে স্তরে এখন রয়েছেন, স্তরটি একটু ভুল হয়ে গেছে আর কি, একটু ওষুধপত্র যা মানে শারীরিক, আমি সেই ডিটেলসে যাচ্ছি না কারণ অনেকের খারাপ লাগতে পারে। তো যাই হোক আর কি, তার মৃত্যুর পর তো তিনি যে অবস্থায় রয়েছেন, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং আগামী দিনেও তিনি ভারতের অকাল্ট চর্চার জন্য অনেক অবদান রেখে গেলেন। এই গৌরব তিওয়ারিজির মৃত্যুটি তো খুব স্বাভাবিক নয়, এবং তার যা যা গবেষণা, তার যা যা চর্চা, ভারতকে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জগতে তার মতো নক্ষত্রের পতন মানে মৃত্যু বিয়োগ, এটা অপূরণীয় ক্ষতি। যে স্তরে তিনি নিজেকে উন্নীত করেছিলেন, তো গেরুয়া বস্ত্র পরলে সে মহান হয়ে যায় আর প্যান্ট শার্ট পরলে সে মহান নয়, এইটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি একজন মানুষের মহত্ব তার কাজে। শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ যে কাজ অকাল্টিজমের জগতে করে গিয়েছিলেন, তাকে ইভ্যালুয়েট করতে 100 বছর আরো লাগবে। উনি ওনার সময় থেকে প্রায় 200 বছর এগিয়েছিলেন, এত আধুনিক তার ভাবনা চিন্তা। কেউ মজা করে দুটো কথা বললো, সেই মজাটা কেউ নিতে পারলো না, বা কেউ কার বাহ্য ব্যবহার দেখে তাকে ইভ্যালুয়েট করছে, ভুল ধারণা আপনার। গিরিশ ঘোষ রোজ বেশ্যালয় যেতেন, মাতাল চরিত্রহীন। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ যদি আমার 75 পয়সা হন, তাহলে উনি 1 টাকা 25 পয়সা। গিরিশ ঘোষ অত বড় আধার, ওইটা তো একজন ভৈরবের ত্রিশিবাংশ, তার লীলা বিলাস হচ্ছে। অনেকে এটা ভুল বলেন, মহারাজ বিলোদা বেল্ট কথা বলেন, মহারাজ সবসময় সেক্সুয়ালিটির দিকে নিয়ে যান। আরে মশাই, আপনি এত মানে আমার আগে নাকি কেউ বলেন, জাগতিক আনন্দে ওটাই তো সবচেয়ে বেশি আনন্দ। খেয়ে আপনি যা পাবেন না, ঘুরে বেড়িয়ে যা পাবেন না, ট্রাভেলিং করে যা পাবেন না, দেশ বিদেশ ঘুরে পাবেন না, যতই টাকা রোজগার করুন, ওটা ছাড়া তো থাকতে পারবেন না। ওর ওপরে ব্রহ্মা আনন্দ, আধ্যাত্মিক আনন্দ। কুলকুণ্ডলী শক্তি যার মূলাধার থেকে সহস্রারে পৌঁছেছে, তিনি তো স্বয়ং শিব। তো এই স্তর ওই কাউকে লাগছিল তখন, আপনার তখন আর কাউকে লাগবে না। স্থিতধী আনন্দ, নিজেকে স্থির করে দিয়েছে, আনন্দটা একদম ফিক্সড। আমাকে গালাগালি দিলেও আমার আনন্দ, আমাকে প্রশংসা করলেও আমার আনন্দ, আমার পাশে যদি 100 কোটি ভারতবাসীর একজনও না থাকে তাহলেও আমার আনন্দ, 100 কোটি ভারতবাসী যদি থাকে তাতেও আমার আনন্দ। কিন্তু এক জায়গাতেই মুশকিল, সেটি হচ্ছে এই আনন্দের যিনি পরম আনন্দময়, তার কৃপা যেন সবসময় পাই, এটি হচ্ছে লক্ষ্য। তো তিনি যদি কৃপা বর্ষণ করেন, এবারে তিনি আর আমি কখনো কখনো আলাদা, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, বিশিষ্ট অদ্বৈতবাদ, আবার কখনো শুধুই, কখনো দ্বৈত, কখনো অদ্বৈত, কখনো তিনি ভগবান আমি ভক্ত, কখন ভগবান আর ভক্ত এক হয়ে গেছে। এই হচ্ছে পার্থক্য। তো এটা যেমন আধ্যাত্মিক জগতের পরিভাষা, অকাল্ট জগতেও সেটাও কিছু মানে খারাপ বা এটা নিন্দনীয় তা নয়। যারা বলে থাকেন যে প্রেত সাধন খারাপ, প্রেত সাধন খারাপ কেন হতে যাবে? প্রেত তো একটা এন্টিটি, দশচক্রে ভগবান ভূত। ভগবানকেও একদিন প্রেতের মহাদেব, মহাপ্রেত। মহাদেব খারাপ লোক? গাঁজা খায় বলে, বাগছাল পরে বলে খারাপ লোক? মহাপ্রেমিক বলে খারাপ লোক?
হলাহল পান করেছিলেন নীলকণ্ঠ, তাই জন্য তিনি খারাপ লোক? দুবার বিয়ে করেছিলেন বলে খারাপ লোক? কেন খারাপ লোকটা বুঝতে হবে না, আমাদের ডেফিনেশন অফ গুড এন্ড ডেফিনেশন অফ ব্যাড ইজ সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট। সতী এবং পার্বতী তারা যে একই, ওটা যে তার ইলিউশন, আমাদের চোখের ভ্রম। আমরা ভাবছি দুজন, আসলে একজন। একের মধ্যে বহু, বহুর মধ্যে এক। আমাদের চোখ তৈরি হয়নি, সেট হয়নি। গিরিশ ঘোষ কতটা চরিত্রহীন তার রেকর্ড আছে। স্বামী বিবেকানন্দ মাংস আহার করতেন, তাই জন্য তার মৃত্যুর পরদিন কোনো সংবাদপত্রে কিছু বেরোয়নি। পরের দিন অমৃতবাজার পত্রিকায় লেখা হয়েছিল তাকে যথেষ্ট অপমান করে, শেষের দিকে একদম নিচের দিকটায়, দ্য মিট ইটিং মঙ্ক ইজ ডেড। অন্য একটি সংবাদপত্র, আমি নাম করতে চাই না, সেই সংবাদপত্রে তখন সাহেব এডিটর ছিলেন, শতাব্দী প্রাচীন, অনেক দিনের পুরনো, প্রায় অনেক বছর হয়ে গেছে। সেই সংবাদপত্র লিখেছিল, দ্য মিট ইটিং এন্টিটি passes away। তো যে কোনো মহাত্মাকেই তার সময় অপদস্থ হতে হয়, এবং আজ আমরা সেই স্বামী বিবেকানন্দের কি ফুলমালা পড়াচ্ছি। ভগবান শ্রীরামকৃষ্ণকে লাথি মারা হয়েছিল, এবং যিনি এই কাজটি করেন তিনি একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত, আমাদের হিন্দু সমাজেরই কেউ, কোন সম্প্রদায়, আমি নাম করব না। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল। স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল সিস্টার নিবেদিতার সঙ্গে তার প্রেম আছে, তিনি অন্তত 10টি সন্তানের বাবা, এবং তার একাধিক স্ত্রী আছে, তাই জন্য তিনি আধ্যাত্মিক মানুষ হতে পারবেন না। মানে এইটা কি প্যারামিটার যে আধ্যাত্মিক মানুষ হতে গেলে সে বিয়ে করতে পারবে না? কে কোথায় বলেছে? শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি একজন সমাজ বিপ্লবী, ভক্তি রসের অনুপম ধারা, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। তারপর তার বৈরাগ্য আসে এবং তিনি সেই পথে অগ্রসর হন, মানে সেটা তাই জন্য লজ্জাস্কর ব্যাপার, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মানুষের দেখা যেখানে শেষ হয়েছে, অকাল্ট সেখানে শুরু হয়েছে। বিজ্ঞান যেখানে শেষ হয়েছে, আধ্যাত্মের শুরু সেখানে। আমি কোন জিনিসটাকে বৈধতা প্রদান করছি না, আমি বলছি মানুষের গোঁড়ামি। ভগবানই যে প্রেত শক্তি নন, এটা কি প্রমাণ করবেন? তিনি ওই রূপে এসেছেন। এবারে একদম নিম্ন স্তরের যারা সাধন করে, এই সাধনটি করা হয়েছিল একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য, ভারতের কোন একটি রাজ্যের সরকারকে। আচ্ছা, তার সেই সরকার ক্ষমতা থেকে চলে যায়, এই বিশেষ, আমি নাম করছি না, এই বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করা হয়, এবং তাদেরই পরিবারের কেউ কেউ বলে আমাকে এটা করতে দিলে না, তো ঠিক আছে আমি এর বদলা নেব। তো ওই বিশেষ শক্তির প্রয়োগ ওখানে হয়, এবং যেমন বলা তেমন কাজ, সরকার পড়ে যায়। তো স্বপ্নদ্বীপের মৃত্যুটি খুব সাংঘাতিক ছিল। হ্যাঁ, স্বপ্নদ্বীপের ব্যাপারটাও আপনি বলছিলেন, এটি খুব মানবিক একটি দৃষ্টিভঙ্গি। দয়া করে কেউ এখানে বাজে কথা বলবেন না, বা যারা তাকে ভালোবাসতেন বা যারা তার মানে বাড়ির মানুষজন, দয়া করে এইভাবে এটাকে ডোন্ট টেক ইট, মানে এটা দয়া করে শ্রদ্ধাশীল হবেন, উইথ ফোল্ডেড হ্যান্ডস। হ্যাঁ, হাত জোর করে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো অত্যন্ত বেদনাজনক, বেদনা বিধুর একটি অধ্যায়। তো একদিন আমি আমার যে আসন, সেই আসনে আমি বসেছিলাম, এবং আমাকে একাধিক ব্যক্তি বিভিন্ন মহল থেকে যারা আমাকে যোগাযোগ করেন, বলেন যে আমি কখনো ব্যক্তিগত কারোর সমস্যা সমাধান বা এই ধরনের জিনিস করি না, আপনারা জানেন। তো তিনি বলেন যে দেখুন, এটা একটা ইউনিভার্সাল কোড এসেছে আমাদের কাছে, ইউ প্লিজ টেক অ্যাকশন। আমি বললাম কি অ্যাকশন? আমি কিছু করতে পারি না, আমি কিছু জানি না, এই মাত্র জানি, আমায় কি করতে বলেন? উনি বললেন যে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করুন। আমি বললাম দেখুন, আমি চেষ্টা করতে পারি, মানুষ কি করতে পারে? আমি আপনাদের মতন তুচ্ছ একজন সাধারণ মানুষ, আমার কিছু করার ক্ষমতাও নেই, কিছুই নেই। মা যা করান তাই, মহাকাল যা করান তাই। তো ওই রকম একদিন আর কি, তো আমার একটি পেন্টাগ্রাম আছে, সেই পেন্টাগ্রামটি হঠাৎ সুপার অ্যাক্টিভ হয়ে যায়। তুমি হঠাৎ দেখি ওই স্বপ্নদ্বীপ যে উপস্থিত রয়েছে শ্রী শ্রী মাতৃ মন্দিরে, এবং মানে প্রচন্ড কষ্ট হয়েছে তার আসতে,
আমি বললাম এটা তো আমি করিনি কিছু, তো ন্যাচারালি হয়েছে। তো তারপরে আমি কল করতে শুরু করি। তারপরে মানে আই ট্রাই টু সোলেস, আমি তার মুক্তির জন্য চেষ্টা করব। তো কতটা আমি সফল হবো আমি জানি না, কারণ কিন্তু স্বপ্নদীপ এসেছিল কেন? এসেছিল তার যন্ত্রণার কথাটা বলতে। যন্ত্রণার কথা এই যে তাকে এত বেশি অত্যাচার করা হয় মানসিকভাবে, শারীরিকভাবে। এবং মানুষকে দয়া করে অনুরোধ করবো, কেউ কাউকে অপমান করবেন না। আপনার ভালো না লাগলে আপনি শুনবেন না, আপনার ভালো লাগছে না প্লিজ সুইচ ইট অফ। আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি, বাধ্য করেনি, আপনাকে শুনতেই হবে। আমি যেটা বলছি সেটাই ঠিক, আর অন্য যারা বলছে সব ভুল, আমার মতটা ঠিক অন্যদেরটা ভুল, বা আমি সেরা আমি সব জানি, এটা কখনো আমার ফিলোসফি নয়। আমি একটা জিনিস তুলে ধরলাম, এটা কেউ সহমত হতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন। বিরোধিতা করা মানে আক্রমণ করা না। যা ইচ্ছে যা খুশি বলবেন, দ্যাট ইজ নট, দ্যাট ইজ, এটা একটা ভদ্র জনচিত কাজ নয়। আমার ভালো নাই লাগতে পারে, সব ফল কি সবাই খায়? তো স্বপ্নদীপ এসেছিল তার বেদনার কথা বলতে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কিভাবে তাকে মারা হয়। সে বলে দিনের পর দিন, মাসের পর মাস নিঃশব্দে ভয়ঙ্কর পাশবিক অত্যাচার তার উপর সংগঠিত করা হয়। একাধিক ব্যক্তি এটিকে একটা র্যাগিং কালচার হিসেবে নিয়ে নিয়েছিলেন এবং সন্ত্রস্ত অবস্থায় তাকে দীর্ঘ সময় কাটাতে হয়। তার যন্ত্রণার কথা সে কাউকে বলতে পারেনি। তো না তার বাড়িতে ভালো করে বলতে পেরেছে, এবং সে খুব চাপা স্বভাবের ছিল। তোর খাওয়া দাওয়া, তার পোশাক আশাক সবকিছুতেই সমাজের আপত্তি। সমাজটাও খুব খারাপ অবস্থায় চলছে। সমাজের গোঁড়ামি, কুসংস্কার এগুলো প্রাধান্য পাচ্ছে। আধুনিক চিন্তা ভাবনা, আধ্যাত্মিকতা এগুলো একদম পেছনের সারিতে চলে যাচ্ছে। এগুলোও তো ঠিক নয়। এখন বিজ্ঞান কোনটা আর বিজ্ঞান কোনটা নয় এটা কে বলে দেবেন? ইট ইজ হু টু ডিসাইড হোয়াট ইজ সায়েন্স অ্যান্ড হোয়াট ইজ সিউডো সায়েন্স। অনেকে তাদের প্রভাব খাটিয়ে এটাই এস্টাবলিশ করতে চাইছেন যে এটাই বিজ্ঞান আর এটা অপবিজ্ঞান। বিজ্ঞান সবটাই। আমরা কতটুকু জানি, আমরা যে পৃথিবীর ছাদে বসবাস করছি, আমরা কি সেটা জানি? পৃথিবী ছাড়াও আরো অনেকগুলো গ্রহ রয়েছে যেগুলো আনআইডেন্টিফাইড। প্লুটো একটি গ্রহ, ইউরেনাস একটি গ্রহ। সেগুলোকে কেমন দেখতে আমরা জানি। অনেকগুলো নক্ষত্র আছে আকাশে, আমরা কি তাদের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন করেছি? মঙ্গল গ্রহে কি আছে, কিরকম অবস্থা, চন্দ্রের মধ্যে কি আছে, আমরা কি গেছি? স্পুটনিক, নীল আর্মস্ট্রং, এইটুকুই আমরা ওই সায়েন্স বইতে পড়েছি। জিওগ্রাফি বইতে কোয়েশ্চেনের উত্তর লিখলে নম্বর পাওয়া যায়, তাই জন্য আমি মুখস্থ করে লিখেছি, নম্বর পেয়েছি, পাস করেছি। এর বেশি কিছু না। তো স্বপ্নদীপের ব্যাপারটা এরপরে কি হলো? স্বপ্নদীপকে খুব অত্যাচার করা হয় এবং সে তার যন্ত্রণার কথা কিছুতেই বলতে পারেনি। তাকে দিনের পর দিন টর্চার করা হয়, সারা রাত জাগিয়ে রাখা হয়, উলঙ্গ করে হাঁটানো হয়। তাকে বারবার সে যখন বলে আমি মরে যাবো, আমি আর পাচ্ছি না, তখন তাকে বলা হয় তুমি কিরম ভাবে মরতে পারো সেটা আমায় দেখাও। এবং তারপর সে যখন তার এই ব্যাপারটা হয়, সে ঝাঁপ দেয়। আচ্ছা, তাকে মানে ভয় দেখানো হয় এবং মানসিক স্থিতি তার খুব মানে বিগড়ে যায় আর কি। মানসিক যে ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্সটাকে একদম শেষ করে দেওয়া হয়। তো এটা খুবই অমানবিক একটি ঘটনা এবং খুব দুঃখজনক ঘটনা। আমাদের সমাজে আমরা সবার মধ্যে ঈশ্বর আছেন, এটা বিরাজ করছেন। তো যারা এই ধরনের র্যাগিং বা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত, আমি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে দেখুন সব তো আইন দিয়ে সবকিছু করা যায় না, তাদেরও কিন্তু এইরকম পরিণতি হতে পারে। আমি বলবো মৃত্যুর পরে, অনেকে বলবেন মৃত্যুর আগে। ভারতীয় দণ্ডবিধির যে ধারা সেই অনুযায়ী আইন একটি র্যাগিং একটি অপরাধ এবং র্যাগিং নিষিদ্ধ। কিন্তু এ ধরনের ঘটনা সমাজে, সংসারে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই চালু আছে, অফিসে চালু আছে। ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়িতে ঘরে ঘরে অত্যাচার সংগঠিত হয়। এটি অলিখিত সত্য, সবাই জানে। এখন সত্যি কথা বলতে সবাই ভয় পায়, আমি যদি বলি তাহলে আমার উপরে কিছু হতে পারে। এই জন্য সকলেই সেফ সাইডে থাকতে চায়। এবার অন্যায়ের তো প্রতিবাদ করা উচিত।
তো তখন সে এটাই বলে যায় যে আমি শেষ নই, আমার পরেও অনেকে আছে। তো পরবর্তীতে একটি মেয়ে, একজন ছাত্রী, তারও এই পরিণতি হয়েছে ওইখানে। এবার এটা পার্টিকুলার একটা ইউনিভার্সিটির কথা না, এটা সব ইউনিভার্সিটি, সব কলেজেই আছে। হয়তো তারা মারা যাচ্ছেন না, কিন্তু তাদের প্রচন্ড কষ্ট দেওয়া হচ্ছে। কলেজের যতগুলো হোস্টেল আছে বা স্কুলের বড় ক্লাসের দাদা দিদিরা একই রকম অত্যাচার করে জুনিয়রদের। তো এটা নাকি ফ্যামিলিয়ার করে তোলা, এবং তাকে নাকি বাস্তব জগতে, বাস্তব পৃথিবীর সঙ্গে তাকে পরিচিতি ঘটানোর জন্য নাকি এটা করা হচ্ছে। দাদারা যে কত বন্ধু ছোট ছোট ভাইদের কাছে, নতুন জুনিয়র ছেলেদের কাছে, এটা বোঝানোর নাকি একটা পদ্ধতি। তো পদ্ধতি তো আমি জানি খুব লাভেবল, অ্যাডোরেবল হবে। একদম। তো পদ্ধতি যদি এইরকম প্রাণঘাতী হয় তাহলে তো খুব মুশকিল। এবং আমি জানি না তার দায়িত্ব কে নেবেন, এই মৃত্যুর দায় কার, এটাও কিন্তু ভাবতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা, সরকার, প্রশাসন, আমরা এই সমাজ, আমাদের প্রত্যেকের কিন্তু এটা ভাবা উচিত। এটা একটা বড় বড় ব্যাপার, এটা কোনো একটা মানুষের ব্যাপার নয়। স্বপ্নদ্বীপ শুধুমাত্র একটা স্বপ্নদ্বীপ নয়, এরকম অনেকের স্বপ্নের প্রদীপ যদি নিভে যায়, গোটা দেশের তরুণ প্রজন্মের যে বিশ্বাস, যে আস্থা টোটাল সিস্টেমটার প্রতি, সিস্টেমটা কিন্তু একদিন আর থাকবে না। ইয়াং জেনারেশনের মধ্যে থেকেই কিন্তু কেউ কেউ তৈরি হবে যারা এই যে র্যাগিং কালচার, এটাকে একদম শেষ করে দেবে। র্যাগিং যুগে যুগে কালে কালে হয়েছে বলে আগামী 10 বছরেও হবে, এটা যারা ভেবে বসে আছেন তা কিন্তু হবে না। দেয়ার ক্যান বি র্যাডিক্যাল চেঞ্জ ইন দ্য এডুকেশন সিস্টেম, এবং এই চেঞ্জটা কোনো একজন ইউথের হাত দিয়েই হবে, এবং সেটা ন্যাচারাল প্রসেসেই হবে, নিঃশব্দে হবে। একদম। এবং এটাই মিস্টিক্যাল সায়েন্স বা অকাল্ট প্র্যাকটিস করে। ওই যে প্রেত একটা মিডিয়াম, একটা মাধ্যম আমার কথা বলার। ধরা যাক একটা দল, তার তো একটা সিম্বল থাকবে। তো 6 পয়েন্ট পেন্টাগ্রাম বা হেক্সাগ্রাম, ইটস আ মিডিয়াম অফ কমিউনিকেশন, আমার কথা বলার জায়গা। তা আপনি যদি আমার গলাটা এরকম করে টিপে ধরেন তাহলে আমি কথা বলবো কি করে? তো স্বাভাবিকভাবে দেয়ার উইল বি আ ফ্রিকশন। একটা সোল যখন কথা বলতে চাইছে, সমাজ বলছে ওরে বাবা তুমি কথা বলুন। একটা মানুষ আপনাকে কমিউনিকেট করছে, আপনি ভয় পালিয়ে যাচ্ছেন, তো আপনার পেছনে আরো পড়বে সে, আরে ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শুনে যান। মানবেন কি মানবেন না সেটা পরের কথা, আগে আমার কথাটা তো বলতে দিন। 100 বার। তো জরুরি অবস্থার সময় গৌর কিশোর ঘোষ, তার একটু বিখ্যাত বই ছিল আমাকে বলতে দাও। তো এখন এই র্যাগিং আক্রান্তদের হয়ে কথা বলতে গেলে তো তাকেও আক্রান্ত হতে হবে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। মানুষের অবস্থা কি পশু পাখির চেয়েও নিচে চলে যাচ্ছে? মানুষের চৈতন্যের স্তর, চেতনার স্তর, ভাবনা চিন্তার জগৎ কি মানে গড ইজ আ ফেথফুল অ্যানিমাল, আমি তো কোথাও পড়িনি ম্যান ইজ আ ফেথফুল অ্যানিমাল। তাহলে কি মানুষের যে চিন্তা ভাবনার স্তর, আমি এটা প্রশ্ন, আর আমি জানি না, আমি বুঝি না, সমাজের যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেটা কি তাহলে পশু পাখিদের নিচে চলে যাচ্ছে? মানে ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল, ডগ ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, এটা আমরা পড়েছি, জেনেছি, জানি আমরা কম বেশি সবাই। তাহলে তার যে বিশ্বাসযোগ্যতার জায়গা, সামাজিক যে অবস্থা, সেটা কি আরো নিচে চলে যাচ্ছে? সমাজ যত এগোচ্ছে, এটা কি সভ্যতার অসভ্যতা নয়? এই যে এত টেকনোলজিক্যাল বুম এসেছে, এটা কি যন্ত্রের যন্ত্রণা নয়? এটা আমার প্রশ্ন সবার কাছে, আপনারা দয়া করে মানে কমেন্ট করে জানাবেন, এটা জানানো উচিত। এবং একটা মত যদি গড়ে না ওঠে, দেখুন আমরা যাদের চোখের সামনে দেখতে পাচ্ছি তাকেই আমরা সম্মান করি না, তো সোলকে কি রেসপেক্ট দেবো? যাকে আপনি রেসপেক্টই করেন না, সে যে আপনার পক্ষে দাঁড়াবে না, তো স্বাভাবিক। তো অকাল্ট মানে ভূত প্রেত চর্চা না, অকাল্ট মানে দেশের ভালো করা, মানুষের ভালো করা। একটা বিজ্ঞান, সেই বিজ্ঞানের সাহায্যে যুগান্তকারী আবিষ্কারকে সংগঠিত করা। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বললেন? তিনি তো একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানের উপাসক, আধ্যাত্ম বিজ্ঞানের উপাসক। অ্যালবার্ট আইনস্টাইন কি? তো বিজ্ঞানের উপাসক। প্রথাগত একটি বইয়ের মাধ্যমে, এটি প্রথার বাইরে, এতেও অনেক বই আছে, বইপত্র আছে, পড়াশোনার বিষয় আছে। তো সকলেই মনে করছেন যে ওই ভূত প্রেত চর্চা হচ্ছে বোধহয়, নোংরামো হচ্ছে বোধহয়, সেটা যে নোংরামো করার, সে এমনি নোংরামো করবে। তন্ত্র ইজ এ হায়ার লেভেল সায়েন্স, অকাল্ট ইজ এ হাইয়েস্ট রিয়েলম, একটা আলাদা স্তর। একজন বড় মাপের যোগী আর একজন বড় মাপের তান্ত্রিক। এখানে তান্ত্রিক ভারতবর্ষে খুব কম আছেন, তান্ত্রিক প্রায় নেই বললেই চলে। এই যাদেরকে দেখা যায় এখন,
তারা কেউ তান্ত্রিক নন, তারা মূলত উপাসক, দেবী উপাসনা করেন। তন্ত্রশাস্ত্রকে বুঝতে গেলে প্রকৃতিকে বুঝতে হবে। আপনি কি ইউনিভার্সাল এনার্জির পক্ষে যাচ্ছেন না এগেনস্টে যাচ্ছেন? যেই আপনি ইউনিভার্সাল এনার্জি, ন্যাচারাল ফ্লো অফ পাওয়ার, এনার্জি, আমরা সবাই তো এনার্জি বডি, তো যেই আপনি ন্যাচারাল ফ্লোটাকে স্টপ করে দেবেন, সঙ্গে সঙ্গে এনার্জি, ইউনিভার্সাল পাওয়ারটা আপনার থেকে লেস হয়ে যাবে। এনার্জি, ইউনিভার্সাল যে এনার্জি পাওয়ার, আপনার রেডিও অ্যাক্টিভ ফিল্ডটা এমনি লুজ করতে শুরু করবে, আপনার ইরেগুলারিটিস ধরা পড়বে, ডিসফাংশন হবে শরীরে, তাই এত রোগ। রোগ সারাতে আপনি কি করেন? ডাক্তারবাবুর কাছে যান। কি প্রয়োগ করেন ডাক্তারবাবু? কেমিক্যাল কিছু ড্রাগ, কিছু হার্ড কেমিক্যালস, অকাল্টেও কিছু কেমিক্যালস ইউজ করা হয়। হোয়াই ইট ইজ হিডেন? কারণ সাধারণ মানুষ এটার মানেটা বুঝতে পারবেন না, ভুলভাল একটা নিজের মতন করে বলে দেবে। নীল রং একটা পার্টিকুলার পরিমাণে, সঙ্গে লাল রং যদি অ্যাড করা যায়, দেখো সুন্দর কালো রং তৈরি হয়। এই যে রংটি, এটি অকাল্টের কালার, which can absorb all the colors. প্রত্যেকটা জিনিসের একটা করে মানে আছে। ডিকশনারিতে যে যে শব্দ আছে লেখা, প্রত্যেকটার মানে আছে। আমরা যা বলি সবকটা কথার মানে আছে। আমি ভাত, আর কিছু নেই, এটার কোনো মানে হয় না। আমি ভাত খাবো, দাঁড়ি, then it is grammatically true, it's correct. তো সেই রকম কেউ হয়তো অকাল্টকে বুঝতে পারছেন না, তিনি হয়তো মনে করছেন এটা আবার কি কুসংস্কার ছড়ানো হচ্ছে, বা প্রেত আবার হয় নাকি, আবার দেখা যায় নাকি। ইটস অ্যান এনার্জি, এনার্জিটা সব জায়গাতেই তো আছে। আপনি হাওয়া বইছে, আপনি কি প্রমাণ করবেন? আপনার যে ব্রেন আছে, কি প্রমাণ করবেন? ব্রেনটাকে দেখাবেন? আপনার হার্ট আছে, কই হার্ট দেখাও। হাওয়া বইছে দেখান, প্রুভ ইট, প্রমাণ করতে হবে আপনি যা বলছেন। অনেকে লিখছেন যা বলছেন আপনি প্রমাণ করতে হবে। আমি আপনাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, প্রমাণ করুন তো যে আপনি খুব ভালো লোক। কি দিয়ে প্রমাণ করবেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো লোক? প্রমাণ করতে পারবেন? প্রমাণ করতে পারা যায় না। আপনার অ্যাক্টিভিটিজ, a person who is doing a austerity, it is considerably a ভালো লোক। আমি সমাজকে সাহায্য করছি, সেবা করছি, considerably he is a ভালো লোক। It is not proved yet। সত্যিই ভালো লোক কি? খুব ভালো ভালো কথা বলছে, সত্যিই কি সে ভালো কথা বলছে? It is still to be proved। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা এখনো প্রমাণ করতে পারি। মহারাজ শেষের দিকে চলে যাই।